এখন আর শুধু বিজ্ঞাপন, টিভি খুলে দেখো সব সময় বিজ্ঞাপন। তবুও মানুষ দেখতে ছাড়ে না। টিভি নামক বোকা বাক্সের সামনে হাজার হাজার স্কুল পড়ুয়ারা ভিড় করে অবাক চোখে দৃশ্য দেখছে। সেই জন্যই তো বাচ্চারা কানামাছি হাডুডু খেলে না, মেয়েরা পুতুল নিয়ে গর্বও খেলে না, তারা শুধু খেলে হিন্দি গানের আন্তঃসারি। জাতীয় সঙ্গীত তাদের মনে থাকে না, মনে রাখে বিজ্ঞাপনে দেখা বিজ্ঞাপনের গান। এগুলো আমার কথা নয়, আমার দাদার নতুন উপন্যাসে এই কথাগুলোই লিখেছে। এই যে আগামী দিনের মানব বৃক্ষের চারা, তুমি কি আনন্দ মঠের সেই ভীষণ ভয়ঙ্কর পদচিহ্ন গ্রামটাকে দেখেছো? না দাদা। কি করে দেখবে? এখন তো আর কোনো বাড়িতে ওসব বই পড়া হয় না। রামায়ণ মহাভারত কবে তো ওই প্রকার গর্বে হজম হয়ে গেছে। এখন বাবা মা ছেলে ছেলের বউ স্কুল কলেজে পড়ার নাতি নাতনিদের হাতে শুধু অশ্লীল পত্রিকা। আমরা তোমরা বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা একটা কথা মনে রেখো, দাঁত পড়া, চুল পাকা, কাস্তে কাস্তে প্রায় দম বন্ধ হয়ে যাওয়া বাড়ির কর্তার হাতেও দেখতে পাওয়া যায় মহিলা পত্রিকার বিশেষ সংখ্যা। তাই তো আমার লেখা আর চলে না। কোন প্রকাশক আর আমার লেখা ছাপতে চায় না। দাদা দাদা। হ্যাঁ কে? অমর? হ্যাঁ দাদা, তবুও তুমি লেখো দাদা। আমি বৌদিকে চা করে দিয়ে যেতে বলছি। আবার গঙ্গা আসবে, আবার আমার যন্ত্রণা বাড়বে। গঙ্গাকে নিয়ে আমি এখন কি করব? কিন্তু ওর তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল? কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। সাধের প্রদীপ জ্বলতে গিয়ে নিভে গঙ্গার হাত থেকে আমি মুক্তি পাবো কি করে? ওর কাছে আমার অনেক টাকা বাকি পড়ে গেছে। তাছাড়া গঙ্গাকে নিয়ে আমার লজ্জার শেষ নেই। মা আবার অসুস্থ হয়ে আমাকে চরম বিপদে ফেলে দিয়েছে। এখন আমি কি করি? আমার এই যন্ত্রণার কথা আমি কাকে জানাই? তোমার যন্ত্রণার কথা কি আমাকে জানানো যায় না? তুমি কি হলো, দূরে সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না মানে আচ্ছা, মনে মনে তুমি কি ভাবছো বলো তো? না 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 না, তুমি নয়, আমাকে আপনি করে বলো। আপনি সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে আবার তাকে পড়াতে চাও শুধুমাত্র কখনই? সর্বনাশ! একটা গণিকা আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার চরিত্রের উপরে জাঁতার মতো চেপে বসে থাকতে চাইছে। আমার বুকের ভেতর ঘুমিয়ে থাকা সে মিষ্টি পাখিটা কি সুন্দর গান গাইছে। কত নোংরা মেয়ে! তাছাড়া দোল করে তাড়িয়ে দিতে চাইলে হয়তো কিস্তি খেউর করে গালাগালি দিয়ে আমার মান সম্মান সব ধুলোয় লুটিয়ে দেবে। আমি কি জানতাম বৌমা, বৌদি, কাকিমা, মামিমা এই মিষ্টি শব্দগুলো আমার স্বপ্নের স্বাদ ফুটিয়ে তুলবে। সেই অসভ্য মেয়েটা আজ এত ভদ্র সভ্য ভাষা শিখলো কি করে? আমি ওর বই পড়ে পড়ে একটু একটু করে কত কি শিখেছি। আমি খুব কাছ থেকে ওর মনের খবর দেখেছি, কিন্তু না 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 না, আর প্রশ্রয় নয়। যেমন করেই হোক ওকে বাড়ি থেকে তাড়াতেই হবে। আমার এই শাখা, আমার এই সিঁদুর, শাশুড়ি মায়ের মতো স্নেহ, আমার এই প্রাণ খোলা ভালোবাসা সব
দুজনের মুখে একই কথা, কি ব্যাপার বলতো ভাস্করদা? আরে স্বপন, আয় 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 ভেতরে। সঙ্গীতা সম্পর্কে ও আমার ভাই, ওর নাম স্বপন। স্বপন ঠাকুরপো, আমি তোমার দাদার মুখে অনেক কথা শুনেছি। কিন্তু বৌদি, তোমার চোখে জল কেন? আরে, কদিন আগে খুব ঠান্ডা লেগে গিয়েছিল তো, তাই। ঠান্ডা লেগেছে? আর বলিস না রে স্বপন, আমি তো সারা রাত থেকে বই লিখি, তাই তোর বৌদিকে সারা রাত থেকে আমার পাশে বসে থাকতে হয়, আর সেই জন্যই বোধ হয়। বুঝেছি দাদা, বুঝেছি। দাদার পাশে তো বৌদিকে থাকতেই হবে। কি নারী, কি পুরুষ, একাকি কোনো মহান কাজ করা যায়। তাই তো নজরুল ইসলাম লিখে গেছেন, আমি সাম্যের গান গাই, আমার চোখে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই। স্বপন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তার রূপ রস মধু, গন্ধ সুনির্মল। দাদা, তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ কি তার প্রাণ, অন্তরেতে মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। তুমি না, তুমি না, তুমি না, বৌদি যে কাঁদতে কাঁদতে চলে গেল। দাদা, সেদিন তোদের বাড়িতে গিয়ে বলেই এসেছিলাম সঙ্গীতা পাগল। দাদা, তুমি যে কোনো কারণে হোক নিজের যন্ত্রণা ঢাকবার জন্য বৌদিকে পাগল বলে অনেক কিছু চাপা দিতে চাই। স্বপন, যেমন চাপা দিতে চাই আমি তোমার বৌমা আশা, আমার স্ত্রী, যাকে আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম, তাকে আমি কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছুই না। অথচ কিছু দিতে না পারায় সেই অক্ষমতা ঢাকবার জন্য কখনো বউটাকে ভাবি লোভী, কখনো ভাবি হিংসুটি, কখনো ভাবি। বাবা, এতক্ষণে নিঃশ্বাস ফেলে বাঁচলাম। তুমি তো মরা থেকে বেঁচে উঠেছো দাদা, কিন্তু আমি যে বেঁচে থেকে বেঁচে নেই সে কথাটা কি তুমি বুঝেছো? কেন রে স্বপন, কেন? তুই কি কোনো চাকরি বাকরির খবর পাসনি? চাকরির সন্ধান কি এ যুগে? অথচ ইন্টারভিউ পর ইন্টারভিউ দিয়েছি, মুখস্থ করেছি পৃথিবীর বয়স কত, মানুষ কি করে মানুষ হলো, পথের পাঁচলি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। স্বপন, অথচ যারা ইন্টারভিউ নেয় সেই সব চোরের দল এইসব বেকার ছেলেদের চাকরি থেকে বঞ্চিত করার জন্য আমাদের সঙ্গে রসিকতা করে। স্বপন, আর আমরা সেই বেকাররা ওইসব আপনাদের বিরুদ্ধে হাত মুঠো করে চিৎকার করে বলবো, ওরে হামলা, ওদের বুকের হবে এবার হামলা। এইসব লক্ষ লক্ষ বেকারদের রাজদৃষ্টি থেকে তোরা কি করে সামলাবি? সামলা। স্বপন, তুই কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবি? হ্যাঁ ভাস্কর, হ্যাঁ, বেকারের যন্ত্রণা ভোগ করতে করতে হয়তো আমি পাগল হয়ে যাব। তাই তো তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি, আমি ভালো থেকে দুঃখ ভোগ করব নাকি খারাপ হয়ে সুখ ভোগ করব? অনেক সুখ, অনেক সুখ। স্বপন, স্বপন কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে? অজিত মুখার্জি ওর গুমটির দোকানটা ভেঙে দিয়েছে, সে খবর আমি পেয়েছি। কে কে? আমি আশা। দাদা, দাদা, যেমন করে হোক, যেমন করে হোক আপনার ভাইকে একটা চাকরির ব্যবস্থা করে দিন দাদা, আমি আপনাকে সাহায্য করছি দাদা। বৌমা, তোমাকে তো ওখানে আমি বললাম যে ভাস্কর এখন নিজের জ্বালায় জ্বলে মরছে, তুমি বিরক্ত করো না। কিন্তু জ্যাঠাই না, দাদা যদি সাহায্য না করে তাহলে আপনার ছেলে যে অন্ধকার মধ্যে হারিয়ে যাবে, আমরা হয়তো পাগল হয়ে যাবে। আমি আপনাকে সাহায্য করছি বলতে, যেমন করে হোক আপনার ভাইকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। সন্ধ্যার সময় কাউকে কটু কথা বলতে নেই তা আমি জানি, কিন্তু ভাস্কর যে এক্ষুনি লিখতে বসবে মা, ওর মাথায় কি উল্টো পাল্টা কিছু ঢুকিয়ে দেওয়া ভালো এই সময়? তুমি আমার এই শরীর নিয়ে উঠে এলে কেন বলো তো? আমি তো বললাম ও মা, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি আপনার বুকে পিঠে হাত
করবে। আমি আমি ঠিক তার একটা ব্যবস্থা করব। তুমি আবার কি ব্যবস্থা করবে বাছা? তুমি কি ব্যবস্থা করবে? হ্যাঁ হ্যাঁ, এখন ভাস্করের পক্ষে সম্ভব নয় যে স্বপনের কাজটা ঠিক করে দিও। তুমি যদি তোমার বাপের বাড়ি থেকে ভাইদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে এসে থাকো, তাহলে আশা বৌমাকে দিয়ে বিদায় করে দাও। মা, আমি টাকা দিতে যাবো কেন? আমি আমার ভাইয়ের টাকা দিতে যাবো কেন? তাহলে কি দেবে? আমার শাশুড়ি মা তো আমাকে অনেক গয়না দিয়েছে, সেই গয়না না হয় আমি ওকে একটা দিয়ে দিলাম। বাবা, তোমার মনে কত ভালোবাসা, তুমি কত ভালো মনের মানুষ। আর সেদিন সেদিন বাদ ঠাকুর আমাদের বাড়িতে গিয়ে বললো তুমি নাকি পাগল হয়ে গেছো, তুমি নাকি ঠাকুর পালা। কেন তুমি উল্টো পাল্টা কথা বলে আমার সংসারে অশান্তি কে এসেছো? তোমাকে তো বললাম তুমি এখান থেকে চলে যাও, বলছি চলে যাও তুমি এখান থেকে, নইলে তোমাকে বাবা লেখক মানুষ মিথ্যা কথা বলে, সে আমি বাপের জন্মে দেখিনি বাবা। এই জন্যই তো যতই বই লেখক না কেন সে বই আর চলছে। সঙ্গীতা, তুমি মাকে ঘরে নিয়ে যাও, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। ভাস্কর, তুই আমাকে একটা কথা বলবি বাবা? সত্যি কথা বলবি বাবা? মা বলো। বলছি সত্যি তোর বই চলছে না? ওই আশা বৌমার কথা বাদ দাও। সঙ্গীতা, তুমি একটু মাকে বুঝিয়ে বলো না। ছেলের বই নিশ্চয়ই চলছে, আর যদি না চলতো তাহলে ও কেন লিখতো? বলুন আপনি চলুন মা, আমি আপনাকে ধরে নিয়ে যাবো। আপনার বুকে পিঠে মালিশ করবো, চলুন না। তুই যার পুত্রবধূ, তার কি কষ্ট হয় মা? চল ও ঘরে চল, আমার বুকে হাত দিয়ে দিলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে মা। আমার সব কষ্ট দূর হয়ে যাবে। বিপদের মহোৎসব, এক রাশে যন্ত্রণার ত্রাহি ত্রাহি কলরব, একটা ভয়ঙ্কর রকমের দুশ্চিন্তা আমি আমার মস্তিষ্কে অনুভব করছি। ওই গণিকা মেয়েটা আমার মায়ের ভালোবাসার মণিঘরে স্পর্শমণি হয়ে বসে আছে। আমি এখন নিরুপায়, মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ওই গণিকাটাকে যদি ভোরবেলা গলা ডাক্তার তাড়িয়ে দিয়ে মাকে বলি, মা তোমার বৌমা সেই বড় লোকের মেয়েটা আমার সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি পালিয়ে গেছে। না 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 না, তা কি করে হয়? তা কি করে হয়? তাহলে তো আসল সঙ্গীতা নকল সঙ্গীতা সব এক হয়ে যাবে। তাহলে তাহলে এখন কি হবে? লিখতে বসো। তুমি তুমি লিখতে বসলে আমি তোমার জন্য ধূপ জেলে দিয়ে নিয়ে আসবো। আমি তোমার জন্য চাও নিয়ে আসবো। আমি চাপা খাবো না। আচ্ছা, কাল যেন লেখাটা তুমি কোথায় শেষ করেছো? তুমি দয়া করে এখান থেকে যাও। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মানুষের দুটো চোখ, দুটো কান আর একটা মাত্র মুখ, তার মানে প্রত্যেক মানুষের উচিত দুবার দেখা, দুবার শোনা, তারপর একবার কথা বলা। আই মিন কারেক্ট কথা বলা। তুমি ইংরাজি বলছো? একটু আগে তুমি নজরুলের কবিতা বলছিলে। তুমি কি লেখাপড়া করেছিলে? Time and tide wait for none. সময় এবং স্রোত কারোর জন্য দাঁড়ায় না। ঠিক আছে, আমি লিখতে বসছি। ঠিক কথা বলার ভয়ে মানুষ আজকাল কথা না বলতে বলতে একটু একটু করে বোবা হয়ে যাচ্ছে, মানে মানসিক বোবা, তাই প্রতিবাদও বোবা। সেই জন্যই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চণ্ডী মণ্ডপে আছে পঞ্চায়েতের গন্ডল, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির মুখে মিথ্যে রাজনীতির স্লোগান, রমাপদ চৌধুরীর বোন পলাশির পদাবলী পালাকের আসরে আধুনিক সঙ্গীত শিল্পীরা গাইছে আমি কলকাতা রসগোল্লা অথবা চুমা চুমা দে দে চুমা। লজ্জা 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 লজ্জা, এ আমার ভারতবর্ষের স্বাধীনতার লজ্জা।
আমি দেখতে পাচ্ছি না, চিৎকার করে বলতে ইচ্ছা করছে, ঈশ্বর! মেয়েটার দিকে কি দেখছো নিশিত? আপনার সাহিত্য পূজার অঙ্গনে এক দেবী মূর্তিকে। তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? জামাই বাবু, ওর হাতের ধূপের ঘর সঙ্গে মিশিয়ে আমি ওর নাম রাখলাম গীতা। আর এগিয়েও না নিশিত, কেন? তুমি তোর আসল পরিচয় জানতে এসেছো। এসেছিলাম, এই মুহূর্তে মনে হচ্ছে আমি ওই পূজারিনীর কাছে একটি বিন্দু স্নেহ কিনতে এসেছি। তুমি কি জানতে আসনি ওর সঙ্গে আমার সম্পর্ক কি? আমি জানতে পেরেছি জামাই বাবু, আপনি এখনো অসহায় এবং একাকী। তাহলে বলো দেখি, ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়? শুনতে চাও আমার মুখ থেকে একটা ভয়ঙ্কর উত্তর, তাই না? তাহলে শোনো, তুমি কতখানি প্রয়োজনীয় সেটা জামাই বাবু জানেন, কিন্তু আমি জানি তুমি আমার পূজনীয়া। নিশিত, তুমি ভুল করলে নিশিত। মেয়েটির আসল পরিচয় ও বারাঙ্গনা। আপনি ভুল বললেন জামাই বাবু, মেয়েটি বারাঙ্গনা নয়, মেয়েটি বরাঙ্গনা। তাই এই দেবাঙ্গনা দেবীর মুখ থেকে আমি একটা বরাভয় বাণী শুনতে চাই। পাইনি পাইনি এমন মধুর স্নেহ সম্ভাষণ আমি আমার দিদির কাছ থেকে। সে আমাকে ভাই বলে কোনোদিন ডাকেনি, তার স্মৃতি জুড়ে আমার পবিত্র সিঁদুরের রেখা সে কোনোদিন অঙ্কন করেনি। দিদি, তাই আজ থেকে আমি তোমার ভাই। তাহলে না, আরেকবার আমাকে দিদি বলে দাও। দিদি, দিদি, দিদি।
কি দেয় থুতু ও গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়েছে সীতা সব সতী মায়ে। নিশীথ, নাই হলো সতী, তবু তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদের জ্ঞাতি। শোনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতি থাকে না কখনো গ্লানি। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শত পাপ করে হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। অহল্যা যদি মুক্তি লবে গো, মেরি হতে পারে দেবী। তোমারও কেন হবে না পুত্র বিমল সত্য সেবী? মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা। মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা। অভাগিনী নারী বসারিনী রাজ, অভাগিনী নারী বসারিনী রাজ। নীরবে সহিছে ব্যথা, মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা। ওরা ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তোবা মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল, হয়তোবা শালিকের বেশে, হয়তোবা ভোরের কাজে কার্তিকের নবান্নের দেশে। ওহ, এসব কি কবিতা পড়ছো সাগর? প্লিজ, আমার এখানে একদম ভালো লাগছে না। আরে বাবা, বাড়ি চলো বাড়ি। সেখানে ডিস্কে কি তুমি আমি একসঙ্গে বলবো? কি चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सही, बदल के मेरे जिंदगानी, नहीं बदलना जाना मोहब्बत हो गई है, मोहब्बत की नहीं है, मोहब्बत हो गई है, अब डरना भी क्या हो। मोहब्बत की नहीं है, मोहब्बत हो गई है, मोहब्बत की नहीं है, मोहब्बत हो गई है, अब डरना भी क्या हो। পুরুষকে নিয়ে বাড়ি যাচ্ছে মদ খেতে, তারপর শরীর বার করে ক্যাবারে নাচ দেখবে, গৃহস্থের নাচ দুয়ারে আর সন্ধ্যা দেখাবে না কোনো ঘুমটা দেওয়া বধূ। নতুন পরিচ্ছেদে ভাস্করদা এই লেখাটাই লিখেছে। ভাস্করদা তারপর লিখছে, এদেশে পাগলের সংখ্যা দিনের পর দিন বাড়ছে।
তাদের ভারসাম্যহীন মস্তিষ্কে বাসা বাঁধছে শুধু কামনার পোকা। তাই কামতত্ত্ব বোকা মানুষেরা কোনো শুভ চিন্তা না করে ঢুকে পড়েছে আদিম প্রকৃতির অন্ধকারে। আত্মদ্দার সংসারে অভাব নেমেছে, তাই কাদের মেয়ে মুন্নিকে জবাব দিয়েছে। মুন্নি পুঁটলি বেঁধে বেরিয়ে পড়েছে গায়ে ফিরে যাবে বলে। আমি তাকে বলেছিলাম কালকে আমার সঙ্গে দেখা করবি, কিন্তু কিন্তু কই, সে তো এখানে আসেনি। হয়তো আমার আত্মে তেলিয়তে যেতে চলে গেছে। কি করে সময় আসবো? বর্দার ট্রয়ের দোকান ভেঙে দেওয়ার পর বর্দা কেমন হয়ে গেল, বাড়ি থেকে উধাও হয়ে গেল। বৌদি বেশিরভাগ সময় বাড়িতেই থাকে না। এদিকে বুড়ো দাদুটা প্রায় অন্ধ, তাই আমি খাবারের দোকানে কাজে লেগেছি। কাজ থেকে ফিরে আসতে আমার দেরি হয়ে গেল। যাই ওদিকটাই খুঁজে দেখি, মুন্নিকে যে আমার চাই। আমি মুন্নিকে বিয়ে করব, ওকে ছাড়া আমি বাঁচবো না। মুন্নি, মুন্নি রে, তুই কোথায়? সারা দে। খাবার পরাবার যারা ঠিক ঠিকানা নেই তারা বিয়ে করে, তাদের একাধিক সন্তান হয়, জন্ম নিয়ন্ত্রণের ধার ধরে না। কাজেই সমাজ সংসারে আরো ইডিয়েটের সংখ্যা বেড়ে ওঠে। ওইসব ইডিয়েট বংশধররাই পরবর্তীকালে নারী ধর্ষণ করে, ওয়াগন ব্রেক করে, বোমা ছড়ে, রাজনীতির মিছিলে নিজেদেরকে ভাড়া খাটায়। ভাস্কর্য লিখছেন, এদেশে শিক্ষিত বেকার যুবকেরা চাকরি বাকরি না পেয়ে সমাজ বিরোধীর খাতায় নাম লেখায়। লিখে নাও ডাম্পি, আমার নামটা তোমার দলে লিখে নাও। কি বললেন? আপনি সমাজ বিরোধী হবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সমাজ বিরোধী হব। কে করে না সমাজ বিরোধী কাজ? মাস্টাররা ঠিক মতো ছাত্র পড়ায় না, ডাক্তাররা 1 ঘন্টা 50টা রুগী থাকে, প্রমোটাররা যে বাড়ি করে সে বাড়িগুলো ভেঙে চুরমার হয়ে যায়। বাবুজি, সরকারি কর্মচারীরা অফিসে এসে মহিলা কর্মচারীদের সঙ্গে ফস্তি ফস্তি করে সময় নষ্ট করে, কোনো কাজ হয় না। পুলিশে ঘুষ খায়, মন্দিরে কাজের লোকেরা বিআইনি জমি বিক্রি করে, লালবাজারে নাকের ডবায় রাত দুপুরে বোমাবাস্ত হয়ে কত বাড়ি মেয়ে কত মানুষ মারা যায়। তপন বাবু, বিডিওরা ঘুমায়, এসডিওরা সরকারি টাকায় তেল পুড়িয়ে তারা পিকনিক করতে যায়। বলো ডাম্পি বলো, তারা কি সমাজ বিরোধী নয়? আপনি ওবাদ বলবেন না, ওবাদ বহুত খারাপ আছে। হাসপাতালে ডাক্তার নেই, ঔষধ নেই, একটা বেডে 3টে রুগী। দেশের বুকে চেপে আছে কোন কোথার অন্ধকার। স্কুল কলেজের ছাত্ররা শুধু ইউনিয়ন করে, এইসব সমাজের দিকে তাকায় না। বলো ডাক্তার বলো, বলো তারা কি সমাজ বিরোধী নয়? তাই সমাজ বিরোধী সমাজ ব্যবস্থা বাঁচতে গেলে আমাকে আমাকে যে সমাজ বিরোধী হতে হবে, সমাজ বিরোধী। তাহলে তাহলে চলেন। এক পাকাপোক্ত সমাজ বিরোধীর কাছে অন্ধকার পথের সন্ধান পেয়ে তাই হাত ধরে অন্ধকার পথে হারিয়ে যায় শিক্ষিত বেকার যুবক। ভাস্কর্যের এই লেখায় ফুটে উঠেছে স্বাধীন ভারতের লজ্জার গাড়ি। অবশেষে জামাইবাবু লিখছেন, হিংসা, প্রতিহিংসা, বিরংসা মানুষকে অন্ধ করে দেয়। তাই শেষ পর্যন্ত তাকে অন্ধ হয়ে এখানে সেখানে ভিক্ষা করতে হয়। আমাকে কিছু ভিক্ষা দেবেন বাবুরা ও বৌমায়েরা, আমাকে কিছু ভিক্ষা দেবেন। আজ 2 দিন হলো আমি কিছু খেতে পাইনি, দয়া করে কিছু ভিক্ষা দেন না ও বৌমারা। এই অন্ধকে কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করো না। আর জোরে জোরে বলো। বাবুরা, আমার কিছু ভিক্ষা দেবে। আজ 2 দিন হলো কিছু খেতে পাইনি। বৃদ্ধ অন্ধের আকুল আহ্বানের সাহায্য নিয়ে কেউ এগিয়ে আসে না, কিন্তু সুন্দরী যুবতী বউটির দিকে
লালসার দৃষ্টি নিয়ে এগিয়ে আসে বড় মাপের বড় বড় সমাজ বিরোধীরা। আমি আমি ওই ভদ্রলোকটার কাছ থেকে কিছু সাহায্য চেয়ে আসি। ঠাকুর, তোমার কি চোখ নেই প্রভু? আমার ওই কানা বুড়োটা ভগবানকে বলছে চোখ নেই ঠাকুর। আমার আমার দাদা শিশুর অন্ধ হয়ে গেছে। আমার স্বামী দেওয়ার থেকেও নেই। আপনি আপনি কিছু সাহায্য করে এই মানুষটাকে বাঁচান না দাদা। তুমি কি সাহায্য চাও সুন্দরী? একটা চাকরি ব্যবস্থা করে দিন না দাদা। চাকরি? হ্যাঁ, যে কোনো চাকরি। আপনি যে কোনো একটা চাকরির ব্যবস্থা করে দিন না দাদা। চাকরি তুমি পাবে সুন্দরী, আমি তোমাকে চাকরি দেব। দিন না দাদা, কোনো কিন্তু করবেন না। যেমন করে হোক আমাকে একটা চাকরি করে দিন না দাদা। আমাদের খুব প্রয়োজনে একটা চাকরির ব্যবস্থা করে দিন না। উপায় অবলম্বনহীনা গৃহবধূরা এমনি করে চাকরির জন্য এক শ্রেণী অমানুষের পায়ে পড়ে, স্বামীকে ফেরাবার স্বপ্ন দেখে, সংসার আঙিনায় জ্বলতে চায় অবগুণ্ঠন টেনে লুণ্ঠনের আলো, কিন্তু এক জোড়া কালো হাত পকেটে ঢুকে দিয়ে বেরিয়ে আসে নোটের বান্ডিল নিয়ে। ঠিক আছে, চাকরি তুমি পাবে, এই নাও তার অ্যাডভান্স। আজ যদি আমার স্বামী যদি মারা যায়, বাহ, আমি তোমাকে যে চাকরি দেব তুমি সে চাকরি অনাহাসেই করতে পারবে। কিসের চাকরি দাদা? কান্নার চাকরি, কান্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কান্নার চাকরি দেব। সেই কান্না রেকর্ড করে আমরা বাজারে ছেড়ে দেবো। বড় বড় ফ্যামিলিতে বাবা মা বলে আর তো কাঁদার কেউ নেই, তাই তারা মৃত্যুর পর অথবা সাথে দিন এই কান্নার ক্যাসেট বাজাবে। এই নাও আমার কার্ড, তুমি এই ঠিকানায় পৌঁছে যাবে। দাদু আমি চাকরিটা পেয়েছি। দাদু আমি চাকরিটা পেয়েছি। কান্নারে করে দাদু, কান্নারে করে। জামাইবাবু লিখছেন, এমনি করে চাকরির লোভ দেখে তাদের অ্যাডভান্স দিয়ে যৌবনটাকে ঠুকরে ঠুকরে খেয়ে মেয়েগুলোকে চালান করে দেয় ওই বড় মাপের বড় সমাজ বিরোধীরা। হতভাগিনী মেয়েগুলোর জীবনে সেই যে কান্না নামে আর থামে না। স্কুল থেকে ফেরা কিশোরী মেয়েদের পিছনে লাগে ওই সব ইফটিচারের দল। ভাস্করটা তার নতুন উপন্যাসে এই পর্যন্ত লিখেছে, এই লেখার নিচের অংশ কিছুটা অস্পষ্ট, আমি ঠিক বুঝতে পারছি না। লেখা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু পড়তে পারছি। এরপরেই ঘটবে এক অবিস্মরণীয় ঘটনা। হ্যাঁ হ্যাঁ, স্বামী আগে না সিঁদুর আগে, এই তর্কের লড়াই। ইস, এক পথে আসবে সিঁদুর পক্ষের এক মহিলা, আর অন্য পথে আসবে এক মহিলা যে এখনো একটু একটু করে স্বামীর পক্ষে। না না, আমার পক্ষে সাগরের সব প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। তাকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, তাকে আমার ভালো লাগে ঠিকই, আজও তাকে আমি ভালোবাসতে পারিনি। আপনি কি পারেননি দিদি? ভালোবাসতে। আর আপনি কি পারেননি? ভালোবাসা ভুলতে। বাহ, তাহলে আমাদের দুজনে তো ভালোবাসা নিয়ে সমস্যা নাকি বলুন? হ্যাঁ, কিন্তু আপনার তো এখনো বিয়েই হয়নি, তাহলে ভালোবাসতে এত ভয় কেন? আমি বিবাহিতা। বিবাহিতা? আচ্ছা দিদি, বিবাহিতা হয়ে আপনি সিঁদুর পরেননি কেন? ওসব কথা বাদ দিন। আপনি কোথায় গিয়েছিলেন? আমি অসুস্থ শাশুড়ির জন্য মন্দিরে পুজো দিতে। বাহ, শাঁখা নোয়া সিঁদুর ঠাকুর মন্দির, যত সব কুসংস্কার। আচ্ছা দিদি, একটা কথা বলবো? বলুন। বলুন নয়, বলো।
কারণ আমি আপনার ছোট বোনের মতো। বাহ, খুব ভালো, চলো ওখানে বসো। এবার বলো। আচ্ছা, মেয়েদের জীবনে স্বামী আগে না সিঁদুর আগে? স্বামী আগে। না না, সিঁদুর। ও স্বামী। সিঁদুর। স্বামী। সিঁদুর। ও দিদি, রাগ হচ্ছেন কেন? বসুন না, বসুন। বসে কি হবে? তুমি তো আমার অ্যান্টি। ও মা, আপনি দিদি হয়ে ছোট বোনটিকে অ্যান্টি বলছেন কেন? আরে বাবা, তুমি তো বেশ মিষ্টি মিষ্টি কথা বলতে পারো। তা তোমার নামটা কি? আমার নাম সঙ্গীতা। কি বললি? সঙ্গীতা? হ্যাঁ। আরে আশ্চর্য তো। কি আশ্চর্য দিদি? আরে বাবা, আমার নাম তো সঙ্গীতা। তাই? আচ্ছা বলো তো বোন, হ্যাঁ। এবার বলো তোমার বরের নামটা কি? এই বাবা, শাশুড়ি একদম পরের নাম মুখে নিতে বারণ করেছে। তবে অবশ্য শাস্ত্রে বলেছে স্বামীর নাম মুখে নিলে দুধে ভাতে খায়। আমি বানান করে বলছি। বল। ভয়াকা দন্তে শয়কায় রা। আরে বাবা, এ তো আরো আশ্চর্য। কি আশ্চর্য? আরে বাবা, আমার স্বামীর নাম তো ভাস্কর। তাই? বোন, কি মজা। ও দিদি, হ্যাঁ? দুজনের নাম যখন এক, হুম। দুজনের পরের নামও যখন এক, তখন দুজনের চরিত্রটা এক হবে না কেন? হ্যাঁ? ও দিদি, আমাদের এই প্রসাদের ডালিটা আছে মা কালীর সিঁদুর। এই সিঁদুর তোমার কপালে আমি পরিয়ে না। না কেন দিদি? তুমি কি স্বামীর মঙ্গল চাও না? অন্য কথা বলো। অন্য কথা অন্যদিন বলবো দিদি। আজ আমি চললাম। এত তারা কিসে? আরে, ঘরেতে আমার কত কাজ। শাশুড়ি আমার জন্য পথে বসে আছেন, আর আমার এটা সেটা সংসারে কত কাজ। পূজা করে লক্ষ্মী পুজোর আলপনা দিতে হবে ঘরে গিয়ে। আমার আলপনাগর স্বপ্ন তো আমার জীবন ছিল। ছেলেবেলায় মা আমার লক্ষ্মীর মতো কথা শুনিয়েছিল। আমার তো শাশুড়ি ছিল, দেওর ছিল, আমার স্বামীও তো আমার জন্য পথে বসে থাকতো। কিন্তু কোন এক কাল বৈশাখী ঝড় এসে আমার সে স্বপ্নটাকে ভেঙে চোর মার করে দিয়েছে। ভেঙে চোর মার করে দিয়েছে। ভেঙে চোর মার। আপনি কাঁদছেন কেন দিদি? না না, কাঁদবে না। বন্ধুকে কাঁদবো? জানো, আমাদের বাড়িতে হাসি ছাড়া কান্নার কোনো ঠাঁই নেই। হ্যাঁ? এবার যখন তোমার সঙ্গে আমার দেখা হবে, তোমাকে কিন্তু আমাদের বাড়িতে নিয়ে যাব। নিশ্চয়ই যাবো দিদি, কিন্তু আমার এই গরিব শ্বশুর বাড়িতে তোমাকেও কিন্তু যেতে হবে। যাবে তো? যাব যাব যাব। এই সুন্দর সোনালি সন্ধ্যায় সাবধানে যাবে। ভগবান তোমার মঙ্গল করুন। আদরের সঙ্গীতাকে কি শুভেচ্ছা জানাচ্ছিলে পড়াঙ্গা? অনেকদিন পর সঙ্গীতা দিদিমণির সুমতি হয়েছে বলে। পড়াঙ্গা, তুমি কি খবর রাখো? সঙ্গীতা দিদিমণি আজ বারে গিয়েও মদ খায়নি। বারে খাইনি, বাড়িতে খাবে। বারে গিয়েও ড্যান্স দেখেনি। এই মুখার্জি মেনশনে ওকে দিয়ে আমি ডান্স করাবো। আচ্ছা, তুমি পারবে না, কারণ সাগর রায়কে সে জানিয়ে দিয়েছে ভালো লাগা আর ভালোবাসা একই কথা নয়। এবং অনেকদিন পর সঙ্গীতা দিদিমণি কাঁদতে শিখেছে গো। সঙ্গীতাকে কাঁদতে হবে না। মুখার্জি মেনশনে অনেক সুন্দর রমণীকে চাকরি দেওয়া হয়েছে। তাই সঙ্গীতা শুধু চিরকুমারী সেজে মদ খেয়ে নাচবে আর হাসবে। আমি আজ জানতে চাই, কেন কেন সঙ্গীতা দিদিমণিকে তুমি সিঁদুর পরতে দিলে না? কেন সাকা নোয়া শাড়ি পরে তাকে স্বামীর ভালোবাসার গৃহবধূ হতে দিলে না? কেন দিলেন না তুমি জানতে চাও?
তাহলে শোনো, মৌচাকের মধু খেয়ে নিলে সেই চাকে থাকে কি? কিছুই থাকে না। যেমনই মেয়েরা বধূ হয়ে গেলে সাবরা সিঁদুর নেওয়া করে স্বামীর ঘর করলে কোন অস্তিত্ব থাকে না ওই সাহিত্যিকের জীবনে। লেখক হিসেবে ভাস্করের তুলনা ছিল না। তাই আমি সঙ্গীতার সঙ্গে বিয়ে দিয়ে তাকে আমি পাবলিশিং বিজনেসে তাকে বাঁধা লেখক করে রাখতে চেয়েছিলাম। আর সঙ্গীতাকে বিয়ের আগে বোঝাতে চেয়েছিলাম, তুই কোনদিন শাখা সিঁদুর নোয়া পরে ভাস্করের জীবনে বউ হতে চাইবি না। তুই শুধু ভাস্করের জীবনে মৌ হয়ে থাকবি, মৌ। তুমি কি মানুষ? তুমি মানুষ নও। নিজের আখের গোছাতে গিয়ে দিনমণির জীবনটাকে এইভাবে নষ্ট করে দিচ্ছ। তা কাজটা তুমি ভালো করলে না দাদা বাবু। আমি আর জানতে চাই, পৃথিবীতে কোন দাদা নিজের সুখের জন্য নিজের মায়ের পেটের বোনকে এত বড় সর্বনাশ করবে তা আমার জানা ছিল না। তুমি যদি নিজের মায়ের পেটের বোন ভাই হতে, তা কাজটা তুমি ভালোই করলে না। কি বললি? আমি আর জানতে চাই, তোমার মতো দাদাকে দেখে এই সব বোনেরা আতঙ্কে চমকে উঠবে, শিউরে উঠবে। তারা কোনোদিন দাদাকে দাদা বলে আর ডাকবে না। তারা জমের কপালে ফোঁটা দিয়ে বলবে, ভাইয়ের কপালে, জমের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে মারলাম ফোঁটা, জমের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে মারলাম ঝাঁটা। গরম যত চকরটা গোলা টিপে মেরে দেব। তাহলে এখন আমার যেমন প্রত্যেকটা কাজে বাধা দিচ্ছেন, তেমন ভবিষ্যতে আরো বাধা দেবে। শ্রমিককে আমার মতো আমার মানুষ করেছে ঠিকই, কিন্তু নিষেধকেও আমার বিরুদ্ধে আরো বেশি করে খাটিয়ে তুলবে। কিন্তু না, এই বিখ্যাত অজির মুখার্জি একটা বোর্ডের চালে ওই শয়তানদের কিস্তি বাজি মার্ক করবে। তারপর মেয়ে মাকড়সাগুলো যেমন জাল বলে ছেলে মাকড়সাকে আটকে রাখি, আমিও ঠিক তেমনি করে আরো অশ্লীল লেখককে নিয়ে আসবো আমার এই। তারা একটার পর একটা লেখা লিখবে, আমি সেই যৌবন সর্বস্ব লেখা দিয়ে উপন্যাস বার করবো, উপন্যাস ম্যাগাজিন। তারপর এইসব যৌন পত্রিকাগুলো বাজারে হট কেকের মতো বিক্রি হবে। তার বিনিময়ে আমার ব্যাংকে জমা হবে কোটি কোটি টাকা। আমার এই বিজনেসের সব থেকে মানতে হবে ওই সঙ্গীতা। আমার জীবনের চরম প্রতিদ্বন্দ্বী ওই ভাস্করের হাজটা মনে পড়েছে। আমি তো বেশ কয়েকদিন আগে ভেবেছিলাম, ডাম্পিকে বলেছিলাম ভাস্করের হাতটা কেটে আনতে, কিন্তু আজও সে কোথায়? সব এখন বলেন, আপনার কি হুকুম আছে? হাতটা কই? হাতটা ভাস্কর বিলাতির টাকা হাতটা এখনো কাটা হয়নি, সেটি এখনো গোটা আছে। লেখক বাবু লিখছেন বলে ভাস্কর বিলাতি লিখবে না, সে ভিক্ষে করবে। বামন অবতার বলি রাজার পাশে ভিক্ষে করিয়েছিলেন। দেখেন বামন অবতার কি অবস্থা হয়েছিল সেটা একবার। কি হয়েছিল বলি রাজার? বলি রাজা তাদের পা দিয়ে একদম পাতালে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তোর এত স্পর্ধা, তুই আমার হুকুম পালন করিস নি। এরম বীরে আপনার কোনোদিন আর হুকুম পালন করবে না। আমি কি ভুল শুনলাম? আপনি ঠিকই শুনেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছি। মানে আমি আজ থেকে আপনার নৌকি ছড়িয়ে দিলাম। সাহাব, এইসব মাফিক লাফি আপনি যদি আগে মারতেন আমার তাহলে বহুত বহুত উপকার হতো। তোকে আমি
তোকে আমি গুলি করে মারবো। আমি আপনার এই জাহার নামে জিন্দগিটা খতম করিয়ে দিতে। লেকিন দেখি ওখান করবে না। আপনি শয়তান বলে, নিমক হারাম বলে আমি শয়তানি হবে না, কারণ ইতনা রোজ আমি আপনার নিমক খাইয়েছি। তাই আমি রিভলভার বাবুর হাতে তুলে দিয়ে গেলাম। আছে আপনার আর আমি সিर्फ रिक्शावाला, আমি सिर्फ रिक्शावाला। এমনি যে কাজগুলো করতো তুমি সেই কাজগুলো করতে পারবে স্বপন? একটা হাত কেটে দিয়ে দিতে পারবে? একটা হাত পারবো। কি আছে স্যার? ধরো কোনো একটা সুন্দরী বউ যাকে আমি চাই, অথচ সে আমার কাছে ধরা দিচ্ছে না, তুমি তাকে বস করে নিয়ে দিতে পারবে? পারবো স্যার, পারবো। আমি তো শিক্ষিত চাকর। ও বাহ বাহ বাহ, ওসব কাজ আমার কাছে। বাহ 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 বাহ, হাতি কা দাঁত আদমি কা বাপ। হ্যাঁ, পাশে করে তুমি চলে যাও, পরে তোমার সঙ্গে হবে আমার মোলাকাত। শুনুন স্যার, আপনি আমাকে দিয়ে যা কিছু করে নিতে পারেন, কোনো কাজ করতে আমি ভয় পাবো না, কারণ শিক্ষা আমার ভাগ্যের উপর করেছে বজ্রঘাত। তাই শিক্ষার উপর, ভাগ্যের উপর, আলোর উপর করবো শুধু আঘাত, আঘাত আর আঘাত। সাগর, মিস্টার সাগর রায়, প্রশান্ত মহাসাগরে ঢেউ যেমন থাকে না, তোমাকে আজ থেকে আটলান্টিক মহাসাগর হতে হবে। তোমাকে অন্য মতো চলতে হবে, ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। বলেন তো আমি আজ থেকেই হয়ে যেতে পারি আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল। সঙ্গীরা কাল তোমার সঙ্গে বাড়ি গিয়ে মদ খায়নি না? তাহলে কি তার ভালোবাসা রবিবার? কেবারে দেখিনি, কেবারে না স্যার, হঠাৎ তার অরুচি হয়েছে এইসব ব্যাপারে। তুমি কি শুনেছ সঙ্গীতা আজ কিনেছে? হ্যাঁ মনে হয় কাল থেকে তার জীবন বিনয় সে আগের সুর দেখেছে। তাকে আগে সুর বাদ দিতে হবে না, থাকতে দেওয়া হবে না তার আগে সুরের সরগম। তুমি আমার সামনে আজ তুমি মদ খাবে? খাবে না। শুনেছি কাল পার্কে সঙ্গীতা নামে একটা মেয়ের সঙ্গে তার দেখা হয়েছে। আরে তাতে কি হয়েছে? জীবনের মৌটাকে মিলে গেছে স্যার। তাই সঙ্গীতা আজ আমার সঙ্গে একটা কথাও বলেনি। বলাবে কথা বলাবে, জোর করে তুমি তাকে টেনে নেবে। তবেই তো আমি তোমার সঙ্গে সঙ্গীতার বিয়ে দেবো। এক কাজ করে মিস্টার প্রকাশক, সঙ্গীতার সঙ্গে সাগর বাবুর বিয়ে দেওয়ার আগে নিজেই একটা বিয়ে করে ফেলে। সে তো করতেই হবে রে জানোয়ার। আর আমি একটা না বিয়ে করলে একটা মেয়েকে ছোট বাবু ঠিক আপনার পাশের ঘরে আটকে রেখে দিয়েছে কেন? বেশ করছি রে জানোয়ার। সেটা আধুনিক সাহিত্যের প্রয়োজনে। অনেক অপরাধ আমরা সহ্য করেছি তোমার, কিন্তু আমার করবো না। সে কি? আমি যে আপনার দিদির নতুন বর। এক চড় মেরে তোর মুখটাই ভেঙে দেবো রে আজকে। আজ ভাই ফোটার দিন, নারী জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। আজকে আমি আমার 3 ভাইকে ফোটা দেবো। তাই আজকে পবিত্র দিনে এই জানোয়ার থেকে তুমি বাড়ি থেকে চলে যেতে পারো, আর না হলে তুই কি করবি? ঠিক অনেকদিন আগে তুমি যেমন এই ভাস্কর বাবুকে জুতো মেরেছিলে, ঠিক তেমনি করে আমি এই সাগর রায়কে বাবা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো।
কারণ দানব সম্রাট মহিষাসুরের পাশে এসে দাঁড়িয়েছে দানব সেনাপতি রক্তাসু। সাগর, তুমি সঙ্গীতাকে মাত খাওয়া। না দাদা, আসলে তুই ওই হারামজাদাকে বাড়ি থেকে গোলা ধাক্কা দিয়ে বের করে দে, আর আমি ওই হারামজাদা চাকরটাকে গোলা থেকে ধরবো। না না, তুমি সঙ্গীতাকে হাত খাবে না। এগোবে না। মুখার্জি ম্যানশনে ভাইফোঁটার কি ঘন ঘটা। ওই নিশীথ, তুই দূর থেকে নিয়ে যা তোর দিদির হাতের ছোঁয়া চন্দনের বদলে বিলেতি মদের ফোঁটা। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, উমা তোমার চরণ দুটি মুক্তি আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। চিন্তার জন্য বোনেরা ভাইদের পথে বসে থাকে, কিন্তু আমার তো কোনো বোন নেই। মা বললো বৌদি তোকে ভাইফোঁটা করবে, বড় বৌদি আমাকে ভাইফোঁটা করবে। এই আনন্দে কাল সারা রাত ঘুমাতে পারিনি। সকালে উঠেছি, স্নান করেছি, জামা কাপড় পরেছি, বৌদি হয়তো এখনই এসে বলবে। এই আমি আসন পেতে দিলাম, এবারে লক্ষ্মী ছেলের মতো আসনে বসো তো। ওইদিকে নয়, এইদিক ফিরে বসো। আসলে জীবনের প্রথম তো না, এবার কি করবে করো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই নাও বৌমা, এই খাবারের থালাটা অমরের সামনে দাও। ওরে বাবা, ফুলকো ফুলকো লুচি, আলু ভাজা, আবার রসগোল্লা, ভাইফোঁটার এত খাবার। আরে বাবা, হয়েছে হয়েছে, খেতে শুরু কর, মাছি বসতেছে। জামা প্যান্টের ছিটটা দিতে বলুন আপনার ছেলেকে। জামা প্যান্টের পিস এই কিনতে একদম ভুলে গেছে, আমি আজ বিকেলের মধ্যেই কিনে নেবো। কি হলো? আপনি না বলেন যে আপনার বড় ছেলে কিছুই ভুল করে না? কি ভুল হলো তো? মা গো, মায়ের কাছে ছেলে যেমন কখনো বড় হয় না, তেমনি ছেলের ভুল কখনো মায়ের চোখে ধরা পড়ে না। আর এ কথা তুমি বুঝতে পারবে যখন তুমি ছেলের মা হবে। কি সব উল্টো পাল্টা বলছো মা? তা বলবে না কেন দাদা? মায়ের মনে কি কম দুঃখ? মা তো প্রায় সবাইকেই বলে। কি বলে? মায়ের বয়সী মেয়েরা সব নাতি নাতনি ঠাকুমা হয়েছে, শুধু মায়ের মতে ঠাকুর এখনো নাতি নাতনির মুখ দেখলো না। কি মা, তোমার মনের কথাটা বলে দিয়ে আমি ভালো করিনি। মা, আমি একটু কাজে যাচ্ছি মা। তোর তো অনেক কাজ, বৌমারও কাজের শেষ নেই। তুই লেখা নিয়ে ব্যস্ত আর বৌমার সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু কিন্তু এই বয়সে আমার কাজটা কি বলতো বাবা? একটা নাতি নাতনি যদি থাকতো তাহলে আমি তাদেরকে নিয়ে ভরে থাকতে পারতাম। সঙ্গীতা, তুমি মাকে সান্ত্বনা দাও। আমি কি বলবো? তা তুমি সান্ত্বনা দাও না, তুমি আমি মা, আমি লিখতে যাচ্ছি মা। নাতি নাতনির কথা ভাবছিলে তো? তাহলে ডাক্তার কি বলে গেছে তোমার ওই বৌমার কাছ থেকে জেনে নিও। বৌমা, তোমার বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে রহমান ডাক্তার কি বলে গেছে? মানে আমার ডাক্তার বলে গেছে। আরে বাবা, কি হলো? কথাটা শুরু করে শেষ করলে না কেন? বলো কি বলে গেছে? মানে রহমান ডাক্তার বলেছে হ্যাঁ। যে একটু একটু দেরি হবে। যাক, দেরিতে হলেও হবে। আজকালকার জি বউদের ব্যাপার সেবার আমি বুঝি না বাবা। মা, আপনি বুঝি রেখে গেছে? রাগের আর দোষ কি বাছা? রাগের আর দোষ কি? হ্যাঁ, তোমার বাচ্চা কাচ্চার কথা না হয় আমি বাদই দিলাম, কিন্তু তোমার ভাইরা একটা মাত্র বোন, তিনটে ভাই থাকতে একটা বোন
তোমাদের ব্যাপার স্যাপার তো, তাই আজকের ভাই দ্বিতীয়ার দিনেও তোমার কাছে একটা ভাইও ফোঁটা নিতে এলো না। আচ্ছা তুমি বা কেমন মেয়ে বৌমা? তোমার তোমার ভাইদের কথা কি একবারও মনে পড়ে না? তাদের মুখ কি একবারও তোমার দেখতে ইচ্ছে করে না বৌমা? একবারও দেখতে ইচ্ছে করে না? আমার সেই ছোট্ট ভাইটার কথা খুব মনে পড়ে। আমি আমার ভাইকে স্কুলে দিতে গিয়ে তো আমি আমার যৌবনের সর্বস্ব হারালাম। একটা দুষ্টিতে গিয়ে আমাকে এত বড় বাড়িতে তারপর সেখানে আমাকে একের পর একের পর ধর্ষণ করলো, বিক্রি করে দিল একটা গুলি করে আমার মাসির কাছে। আমাকে যে ভালোবাসতো তার সঙ্গে আমার দেখা পর্যন্ত এই একই জীবনে সে তার ভাইকে হারালো, সংসারকে হারালো, হারালো তার প্রথম যৌবনের প্রথম ভালোবাসা। তাই তো ভাই কোথায়? আমার ভাইয়ের কথা খুব মনে পড়ে। আমি এক ছুটতে চলে যাই, সেখানে গিয়ে আমি বলি যে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বলি সে যেখানে থাকো ছুটে থাকো। হ্যাঁ, আমি তার উদ্দেশ্যে দেওয়ালে ফোঁটা দিয়ে বলি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই। তাই রাতেরা আল্লাহ চুরি দুটো আমার কিছু নয়, দুটো আমার কিছু নয়, দুটো আমার কিছু নয়। দিদি, তুই আমার হাত থেকে সত্যি সত্যি মুছে নিলি ভাই। তুই দিদি বলে তো আমি নিলাম রে দিদি। তুমি দাঁড়া, সারা জীবনের জন্য না হলেও আমি কিছুক্ষণের জন্য যেটা পেয়েছি সেটা সবাইকে দেখাই। ঠাকুরমা, তোমরা সবাই ছুটে এসো, কে কোথায় আছো ছুটে এসো, আমার ভাই এসেছে ভাই। তোমার ভাই এতদিনে বোনের কথা তোমার মনে পড়লো? আজ যেমন কি আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না বৌমা। বিশেষ প্রণাম কর আমার শাশুড়ি মা। হ্যাঁ দিদি, উনি যখন তোর শাশুড়ি মা তখন আমারও মা। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘ। কি হলো এমন করে আমার মুখে দিকে তাকে কি দেখছো বাবা? আপনার মধ্যে আমি যেন আমার মাকে খুঁজে পাচ্ছি। আচ্ছা, আমি যদি আপনাদের ছেড়ে আর কখনো চলে না যাও মায়া, তুই বিশ্বাস কর দিদি, আমার মা ঠিক এমনি করে শাড়ি পরতো, সিঁথিতে সিঁদুর পরতো, পূজা পার্বণে পরতো লাল গরদের শাড়ি। আর মাকে যতই দেখতো ততই যেন আমার আশা মিটত না রে। বৌমা, তোমরা তো একই মায়ের পেটের ভাই বোন, তাহলে তোমার ভাই কেন বললো তুই বিশ্বাস কর দিদি? আসল ব্যাপারটা এখনো বুঝতে পারলে না মা? হ্যাঁ? আরে আমি তো আগেই বলেছিলাম আমার শ্বশুর বাড়ির সবাই একটু আধটু পাগল। সঙ্গীতা এখানে সে সুস্থ হয়ে গেলে কি হবে? নিশ্চিত কিন্তু এখনো সুস্থ হয়নি। তুই ঠিক করেছিস ভাস্কর, তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ, এরা যদি কেউ সুস্থ হতো, তিন ভাইয়ের একমাত্র বোনের কথা কেউ মনে থাকতো না। হ্যাঁ বৌমা, ও বৌমা, তুমি তোমার ভাইকে নিয়ে ঘরে ভেতরে এসো, আমি জল খাওয়ারের ব্যবস্থা করি, কেমন? এসো মা, এসো। বাবা, আর একচুয়ালি ধরে পড়ে গেছিলাম আর কি। ভাগ্যিস জামাইবাবু আপনি কোনো রকমে ম্যানেজ করে দিলেন। কিন্তু এই জলজ্যান্ত মিথ্যে টাকার কতদিন ম্যানেজ করবো নিশিত? হয়তো সারা জীবন। নিশিত, আমার দিদিকে আর কোনোদিন আপনার কাছে আসতে দেবে না আমার দাদা। নিশিত, আপনি জানেন আমার দাদা সাগর রায়কে দিয়ে আমার দিদিকে জোর করে মদ খাইয়েছে। আর আমার দিদি মদের বোতলে আগুন ডুবিয়ে ভাই ফোঁটার বদলে আমাকে কপালে মদের ফোঁটা দিতে এসেছিল। কেন কেন তুমি সেই কথা আমার সামনে বলছো? যে আমার জীবন থেকে হারিয়ে গেছে তাকে কেন আবার তুমি
চাইছো? যাও 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 যাও, তুমি খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, যাও। আমি না হয় বিশ্রাম নেব, কিন্তু আপনি আপনি যে কতদিন মানসিক বিশ্রাম থেকে নিজেকে বঞ্চিত রেখেছে সেটা কি একবার বুঝতে পেরেছে? পারেননি, আমি পারিনি, বুঝতে আপনি পারেননি। কি হলো সঙ্গীতা, তোমার মুখে কোনো কথা নেই কেন? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? কি কথা? এখনো তুমি তোমার বউকে ভুলতে পারোনি, তাই না? ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। আর তার কোনো স্মৃতি আমার মনের মধ্যে নেই। তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। যদি বিশ্বাস না করো, এই তোমাকে ছুঁয়ে বলছি। না না না, এটা সত্যি নয়, এটা ভুল। আমি ভুল করে তোমাকে ছুঁয়ে ফেলেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আজ ভাই দ্বিতীয় শুভ দিন, একটু একটু করে রাত নেমেছে পৃথিবীর বুকে। খাটের উপর শুয়ে আছে ওই যন্ত্রণা কাতর মানুষটা। আমি কি ওকে জাগাবো? না না, ও ঘুমাচ্ছে, ঘুমাক। আমি বরং এই বারান্দাতেই শুয়ে পড়ি। সমস্ত রাত চাঁদের আলোয় জানলা দিয়ে দেখা যাচ্ছে ডাক গাছটা অনেকগুলো সন্তান বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা রাত ছোট পাখি ডাকতে ডাকতে উড়ে গেল। ঘুম আসছে না কেন? একটা একটা প্রচন্ড উত্তাপ যেন আমাকে। না না না, ওকে তো আমি ভুল করে ছুঁয়ে ফেলেছি, ইচ্ছে করে তো নয়। যা কোনোদিন হয় না, আজ তা হচ্ছে কেন? আমার শরীরের শিরায় শিরায় একটা উত্তাপ যেন বয়ে যাচ্ছে। হবে না কেন, হবে না কেন? আমি তো একটা মেয়ে, কতদিন পরে আমি একটা পুরুষের ছোঁয়া পেয়েছি। আমি আমি যখন কি করি? এই যে শুনছো, তুমি কি ঘুমিয়ে গেছো? শুনছো? এই যে কি হচ্ছে, কি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, দূরে একটা বাঁশি বাজছে, তুমি শুনতে পাচ্ছ? ওটা বাঁশি নয়, একটা চরিত্রের ফাঁসি। আচ্ছা, আমি এত ঘামছি কেন বলো তো? খুব বেশি ঘাম হলে ফ্যানটা বাড়িয়ে দাও। তুমি আমার হাতটা ছুঁয়ে দেখো, কেমন তেল করে কাঁপছে। চাঁদের আলোয় গিয়ে বসো, দেখবে আর কাঁপবে না। আচ্ছা, আমি বলছিলাম কি, কি হচ্ছে কি বলো তো? সেই তখন থেকে একটার পর একটা, একটার পর একটা। জানো, পাশের বাড়ি টালির চালে কি সুন্দর একটা লাউ ধরেছে। আমি কি করবো? গাছে গোড়া কেটে দেবো? তুমি নিষ্ঠুর! খাঁচার মধ্যে পাখিটা ছটফট করছে, তুমি দেখতে পাচ্ছ না? একটা জোনাক পোকা ঘরে এসে টিপটিপে আলো দিচ্ছে, সেই আলোটুকুনি তুমি দেখতে পাচ্ছ না? আর পারা যায় না। আচ্ছা, আজ দুপুরে মা যা বলে গেলেন, সেই কথাগুলো তোমার মনে আছে? এরপর যদি মা জিজ্ঞাসা করেন, বৌমা তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন, তখন আমি কি উত্তর দেবো বলো? দেবে না, অথবা ইনিয়ে মিনিয়ে মিথ্যে কথা বলবে, অথবা ডাক্তার বলে গেছে তুমি বন্ধা, বন্ধা, বন্ধা। ভাস্কর, আবার তোরা দুই মানুষের রাত দুপুরে ঝগড়া করছিস? ডাক্তার কাকে বন্ধা বলে গেছে? ইনিয়ে বিনিয়ে আর কত মিথ্যে কথা আমাকে বলবি? মা, তুমি যে কথাগুলো শুনছো সেগুলো ওর আর আমার কথা নয়, সবটাই আমার লেখা উপন্যাসের কথা। তাহলে শোন ভাস্কর, যে উপন্যাসের তর্ক বিতর্ক মায়ের ঘুম ভাঙিয়ে দেয়, ঘরে ঢোকা জোনাক পোকার আলো চোখে পড়ে না, টালির চালে লাউ গাছের গোড়া কাটার কথা লেখা থাকে, তোর সেই উপন্যাস এবার শ্রেষ্ঠ পুরস্কার পাবে
ভেসেছি ঝোর হাওয়ায়, ভেসেছি ঝোর হাওয়ায়। আমি যেন ঝরা পাতা, ভেসেছি ঝোর হাওয়ায়, ভেসেছি ঝোর হাওয়ায়। স্বপ্ন আমার হারিয়ে গেছে, স্বপ্ন আমার হারিয়ে গেছে, কোন সে অজানায়। আমি যেন ঝরা পাতা, ভেসেছি ঝোর হাওয়ায়, ভেসেছি ঝোর হাওয়ায়, ভেসেছি ঝোর হাওয়ায়। পুরস্কার জামাইবাবুর লেখা নতুন উপন্যাস একাডেমি পুরস্কার পেয়েছে। সংবাদটা শোনার পর থেকে আমার বুকটা একেবারে কানায় কানায় ভরে উঠেছে। মনে হচ্ছে এই আনন্দের সংবাদটা আমি সবাইকে চিৎকার করে শুনিয়ে পড়ে দিয়ে আসি। তাহলে চলো মেজদা, দুজনে একই সঙ্গে যাই। কে? ও রাবণের ভাই বিভীষণ, আমি দুর্যোধনের ভাই দুঃশাসন, আমি কেন এসেছিস আমার কাছে? সেদিন দাদার কথা শুনে গলা ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। মেজদা, না 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 না, বেশ না বেশ না, ওই দাদার মতো তুই আমাকে বল জানোয়ার জানোয়ার জানোয়ার। তুই আমাকে ক্ষমা কর মেজদা, তুই বিশ্বাস কর মেজদা, আমি সেদিনের পর থেকে ঠিক মতো খাইনি, ঘুমাইনি। এখন শুধু মনে হচ্ছে তোর কাছে না ক্ষমা চাইলে হয়তো আমি পাগল হয়ে যাবো। পাগল তুই? হ্যাঁ, আমি যে সেদিন বোবা হয়ে গেছিলাম, আজকে ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়ি জামাইবাবু তার ছবি আর পুরো পাওয়া সংবাদটা শুনে আমি তোর কাছে ছুটে এলাম। তুই কি বল, কখনো আমাকে ক্ষমা করতে পারবি না? বলবো না। তাহলে বল, অশ্লীল সাহিত্যের লেখক সাগর রায় রাতে অন্ধকারে তোর সঙ্গে দেখা করতে আসে কেন? সে কথাও কি তুই আমাকে বলবি না? সর্বনাশ, সাগরের আসা যাওয়া তাহলে সুমিতের চোখে পড়েছে। কি কি হলো? চুপ করে আছিস কেন? উত্তর দে, কেন যে তোর সঙ্গে গোপনে দেখা করতে আসে সে কথাও কি তুই আমাকে বলবি না? সে কথা বলার সময় এখনো হয়নি। মেজদা, আমি জানি তুই আমার কাছে গোপন করলেও কিন্তু আসল গোপন করতে পারিসনি। আর যেটা হচ্ছে সেটা খেলা জেতার শেষ তুরুপে তাস। সুমিত আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে, দিদিও অনেকটা বদলে গেছে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে। যাই, আগে দাদাও জামাই বাবুর কাছে এই আনন্দের সংবাদটা আমি পৌঁছে দিয়ে আসি। তারপর না, তার আগে আমাকে সাগর রায়ের সঙ্গে একবার দেখা করতে হবে। স্বর্গীয় স্বপ্ন, স্বপ্নের স্বপ্ন, অথচ আমার দাদা সেটা আমার কাছে বর্বর বানিয়ে দিয়েছে। শুনবো না, শুনবো না, আমি দাদার কোনো কথা শুনবো না। আমি এক্ষুনি আমার স্বামীর কাছে ফিরে যাব। হ্যাঁ, এক্ষুনি। আসুক আসুক সে অমানুষ, আজ আমি তার মুখোমুখি গিয়ে দাঁড়াবো। তোমার ভুল বুঝতে পেরেছো, তাই ঝড়ের সামনে তুমি দাঁড়াতে পারবে না। কেন পারবো না পবনদা? পাহাড় কি ঝড়ের সামনে দাঁড়াতে পারে না? দিদি ভাই, ওই ঝড়ের কালো মেঘ কি কখনো পাহাড় কি দেখে দিতে পারে পবনদা? তুমি ঠিক বলেছো দিদি ভাই, তুমি ঠিক বলেছো। তুমি তোমার দাদার সামনে, তোমার দাদার সঙ্গে এতদিন হাতে পুতুল করে তোমাকে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি আজ দাদার সামনাসামনি দাঁড়াবো। আমি তাকে জিজ্ঞাসা করবো, কেন কেন তুমি আমার শরীরে ফেলতে চেয়েছিলে ওই সাগর রায়ের ছায়া? না, আমি আর কারো কথা শুনবো না। আমি এক্ষুনি ফিরে যাবো, একাডেমি প্রাপ্ত আমার স্বামীর কাছে ফিরে যাবো। তার আগে সেই রাস্কেল ভাস্কর বেনার্জিকে আমি গুলি করে মেরে দেবো। মারবে? কেন মারবে তুমি তাকে? আজ তুমি তার কাছে হেরে গেছো বলে? কি বললি? হ্যাঁ, কথাটা শুধু দিদি ভাই বলেনি, সারা দেশের লোক খবর
নামে জামাই বাবুর নামে ধন্যি ধন্যি করছে, আর সবাই এক বাক্যে বলছে তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। না! আমি হেরে যাইনি। এই অজিত মুখার্জি হারবার জন্য জন্মায়নি। শুধু একটা আমার বেঈমান প্রকাশক সেই রাস্কেলটার বই হিসেবে তাকে পুরস্কার পাইয়ে দিয়েছে। কিন্তু আমি ওই সাগর রায়ের পর 3খানা উপন্যাস পেয়ে পড়ে তাকে জ্ঞানপীঠ পুরস্কারে পাঠিয়ে দেব। হ্যাঁ জ্ঞানপীঠ। যে পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, আমি সেই পুরস্কার ওই সাগর রায় পাইয়ে দিয়ে তাকে এই যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে প্রমাণিত করব। জ্ঞানপীঠ পুরস্কার? জ্ঞানপীঠ পুরস্কার নয় রে দিদি, আমার টাকার কুমির দাদা টাকার জোরে অজ্ঞানপীঠ পুরস্কার পাইয়ে দেবে সাগর। চরিত্রহীন আমি নই, চরিত্রহীন তুমি। একটা যুবতী বউকে চাকরি দিয়ে তুমি তোমার অফিস ঘরের মধ্যে আটকে রেখেছো। আর একটা বাজে কথা বললে আমিও কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেবো না। বেশ করে চলে জানোয়ার। কি করবে মিস্টার নিশীথ? পুলিশে খবর দেবে? পুলিশ তো মিস্টার মুখার্জির চেনা, রাজ্যের বড় বড় আমলারা মিস্টার মুখার্জির কেনা। অফকোর্স আমি প্রত্যেক মাসে তাদের মাসওয়ালা দিই, আর সেই শস্যই তো আমি দিন নিয়ে রান করবো। আর ভাস্কর যে পুরস্কার পেয়েছে আমি তার চেয়ে সর্বশ্রেষ্ঠ পুরস্কার তুলে দেবো তোমার হাতে। মিস্টার মুখার্জি বাবু, আপনি ওই সাগরের হাতের পাণ্ডুলিপিগুলো নিয়ে একবার দেখুন কি লেখা আছে। ও শিওর পড়বেনই তো। আবার 3টে লেখার ছন্দ পড়ে মনে মনে উনি দ্বন্দ্ব অনুভব করবেন, ভাবতে পারবেন না কোন লেখাটা উনি আগে ছাপবেন। এই নিন, এই লেখাটির নাম নারী দেহ। নারী দেহ? অপুরন্ত নাম, অপুরন্ত নাম। আচ্ছা সাগর, এই তোমার এই নারী দেহ উপন্যাসের পর কি লেখছে সাগর? এই লেখাটির নাম অফুরন্ত যৌবন। এই লেখাটির নাম গোপন মিলন। জবাব নেই সাগর রায়, জবাব নেই। জবাব তো নেই মিস্টার মুখার্জি, পাণ্ডুলিপিগুলো একবার খুলে দেখুন। আমি দেশের অফিসে গিয়ে পড়বো। না স্যার না, এখানে একবার কথা উল্টা দেখে নিন। তোমার এই অস্থির লেখাগুলো মেয়েদের সামনে পড়তেই হবে, তাই না জানো? দেখি এ সমস্ত খাতা যে সাদা, এর একটাও রক্ষণ লেখা নেই। খালি চোখে হয়তো দেখতে পাচ্ছেন না, তাই না? চশমা এনে দেবো? শুনুন মিস্টার মুখার্জি, এই সাগর রায় হলো আমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। নিষেধ ঠিকই বলেছে। পাছে আপনার বোন কোন অশ্লীল লেখকের সঙ্গে মিশে বিপদগামী না হয়, এবং আপনি যাতে কোন অশ্লীল সাহিত্য প্রকাশ করতে না পারেন সেইভাবেই নিষেধ কায়দা করে আমাকে লেখক সাজিয়ে আপনার কাছে পৌঁছে দিয়েছিল। আপনি আমাকে ক্ষমা করুন সাগরদা, আমি না জেনে না বুঝে আপনাকে অনেক কটু কথা বলেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বোন, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু আমি তোমাদের কাউকে ক্ষমা করবো না। আমি শয়তানের বদলা দেব, আর আজই প্রমাণ করে দেবো যে আমি আর আছে আমার একমাত্র ভাই, যাকে আমি হাতে পুতুল করে মানুষ করেছি। এই কে আছিস? একটু মদ নিয়ে আয়।
টাকার টনিক খাইয়ে 7 দিন আগে আমার রক্ষিতা বানিয়েছি, তাকে তাকে তুমি আমার বাগান বাড়িতে তুলে দিতে পারবে? পারবো স্যার, টাকা ছাড়লে আমি সব পারবো। আমার বাগানে প্রত্যেকটা জানালায় খসখসে পর্দা টাঙিয়ে দেবে। ও, আর আপনাকে আর আপনার রক্ষিতাকে যাতে মশাই দেখায়। আর একটা কথা, ওকে একটু চোখে চোখে রাখবে, আর দেখবে কেমন নাচতে পারে, গাইতে পারে। ऐसे लहरा के दूर बरुआ गए, धड़कने बेतहाशा तड़पने लगे, धड़कने बेतहाशा तड़पने लगे, तीर ऐसा जगा दर्द ऐसा लगा, तीर ऐसा जगा दर्द ऐसा लगा, जो दिल की छाई मजा आ गया, मेरे रस की कमर तूने पहली नजर, जब नजर में मिलाई मजा आ गया, मेरे रस की कमर तूने पहली नजर, जब नजर में मिलाई मजा आ गया। मेरे रस की कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया, मेरे रस की कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया, तीर ऐसा जगा दर्द ऐसा लगा, तीर ऐसा जगा दर्द ऐसा लगा, जो दिल की छाई मजा आ गया, मेरे रस की कमर ला 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 তোমার অন্যায় মুখ দেখে আমি মুগ্ধ সুন্দরী, অন্যটা খোলো দেখি। লজ্জা করো না? দেখো দেখো তোমার সামনে পাঞ্জাবি পাঞ্জাবি পাঞ্জাবি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এবার গঙ্গার পালা, তাই আমাকে এখনই যেতে হবে ওই ভাস্করের বাড়িতে। কেন? আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তোর জন্য। আমার সংসার সব শেষ হয়ে গেছে, আমি তোকে ওরে ও ভাস্কর, কোথায় যে গেল ছেলেটা? অমরি জন্মদিনে যেসব নিমন্ত্রণ অতিথিরা এসেছিল তারা সবাই বাড়ি চলে গেছে। তাহলে ভাস্কর এখন কোথায় কি করছে? আপনার ছেলে বাড়িতে নেই মা। ভাস্কর বাড়িতে নেই, কোথায় গেছে? একাডেমি পুরস্কার পাওয়া যে উপন্যাসটা ছেপেছে যে হ্যাঁ। প্রকাশক সেই প্রকাশককে বাড়ি পৌঁছে দিতে গেছে। বাবা বাবা, ভাস্করের আমার কর্তব্যের শেষ নেই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয় ওকে। ও, সবই আপনার ছেলে করেছে আর আমি কিছুই করিনি, তাই তো? তার কি ক্ষমতা ছিল যদি তুই তার পাশে থেকে তাকে সাহায্য না করতিস? সে তো শুধু বাইরে বাইরে ছুটে বেরিয়েছে। তুই যে আমার ঘর সামলিয়েছিস মা। মা গো, তাই সকলের আড়ালে আমি ভগবানকে কি বলি জানিস? আমি যেন জন্ম জন্মান্তর এই সঙ্গীতার মতো পুত্রবধূ পাই। মা, আর এখানে যত শাশুড়িরা আছে, বৌমায়েরা আছে, তাদের সবাইকে বলছি এই ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করতে হয়।
আর শাশুড়িকে বউয়েরা নিজের মায়ের মতো মনে করে, তাহলে সেই সংসারে কোনোদিন কোনো অশান্তি হবে না গো, কোনোদিন কোনো অশান্তি হবে না। শুনলে তো ঠাকুরপো, শুনলে তো মায়ের সকলের সামনে কি সুন্দর আমাকে ভালোবাসার কথা বলে গেল। তা তো বলবেই, তুমি আসার পর থেকে মায়ের ভালোবাসা ভাগ হয়ে গেছে। যখন তোমার বউ আসবে তখন আরেকবার কিন্তু ভালোবাসা ভাগ হয়ে যাবে। আমি বিয়েই করব না। ও বাবা, দেখা যাক আর তো কটা বছর, তারপর এমন হবে যে একবার ডাকিলেই খাইবো। সে তোমরা যতই বলো বৌদি, আমি বিয়েই করব না। যদি মায়ের কষ্ট হয় আর তুমি যদি দেখে শুনে ভালো মেয়ে পছন্দ করে আনতে পারো, আর দাদা যদি বলে কেমন আমি বলছি তুই ওই মেয়েকে বিয়ে কর, তাহলে কি দাদার কথা আমি অগ্রাহ্য করতে পারবো? ওরে শয়তান, তোমার পেটে পেটে এত, দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা। না বৌদি, দাদাকে এসব কথা বলো না, বলার সময় হলে বলবে। আগে আমার বিয়ের সঙ্গে যাওয়ার উত্তমরের জন্ম হোক, তারপরেই বলবে। দাঁড়াও দেখাচ্ছি মজা। যা যেমন দাদা তার তেমনি ভাই। বাবা, অনেক তো দেরি হয়ে গেল, ও আবার কখন আসে কে জানে না। আমার তো ঘুম পাচ্ছে, না না আমি বরং এখানটা একটু শুয়ে নিই, ও যখন আসে আসুক। ঘুমিয়ে গেছে, ভাস্করের বাড়ি সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমি জেগে আছি ঝোপের আড়ালে। আর আমি এসেছি ওই ভাস্করের জীবন থেকে ওই হারামজাদি মেয়েটাকে শেষ করে দিতে। আর মেয়েটাকে শেষ করে দেওয়ার পরে ওর যৌবনটাকে চোখে দেখার জন্য আমি নিয়ে যাব আমার বাগান বাড়িতে। আর তারপর গঙ্গাকে খুঁজে না পেয়ে ভাস্করের লেখার কলমটা একেবারে স্তব্ধ হয়ে যাবে। নিশি কুটুম্ব, নিশি কুটুম, জানতে পারবে, সবলেই জানতে পারবে কে আমি, কেন আমি, কিসের জন্য আমি। দেখুন আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না, আপনি এখান থেকে দয়া করে চলে যান, চলে যান বলছি। আরে যাবো তো বটেই সুন্দরী, তবে একা নয়, তোমাকে সঙ্গে করে নিয়ে। সত্যি লক্ষ্মী না বুড়ি না, ও সত্যি লক্ষ্মী নয়, ওর আসল পরিচয় তোমাদের জানা নেই। আর ভাস্কর তোমাদের আসল পরিচয় দেয়নি। ওর অরিজিনাল নাম সঙ্গীতা নয়, ওর নাম গঙ্গা। ও দেহ প্রসারিণী গণিকা। ও তোমাদের সঙ্গে অভিনয় করছে। কি বলে তুমি? তুমি আমার ভাস্করের বউ নয়। ভাস্কর আমাকে মিথ্যে কথা বলেছে। ভাস্কর আমার সাথে অভিনয় করেছে। ভাস্কর চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। তুমি অভিনয় করেছো। আমার ভাস্কর আমার সাথে অভিনয় করেছে। আমার ভাস্কর ভাস্করের জীবন থেকে আমি একজনকে সরিয়ে দিলাম। কি আমি পশু? তোর যৌবনের
বিরিয়ানিটা খেয়ে নে। আয় বলছি, আয় না। আয়। এই শোনে বাচ্চা, একবারে আসলে এলে তোকে গুলি করে মেরে দেবো। ধরে যা বলছি, ধরে যা বলছি, ধরে যা বলছি। ভাস্করের মা বলল, ভাইটা অকালে প্রাণ হারালো। ভাস্করের বউটা অজ্ঞান হয়ে গেছে, ওকে আমি করে নিয়ে যাবো আমার বাবার বাড়িতে। কি দুরন্ত যৌবন! মা! কে যেন আসছে? হ্যাঁ, যদি ধরা পড়ে যায়, আমি ভাস্করের বউটাকে নিয়ে যেতে পারলাম না, আমি পালাই। অমর, সঙ্গীতা, তোমরা দেখবে এসো, আজ আমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। বাবা এসেছেন, বাবা। 10 বছর পর আমাদের বাবা ফিরে এসেছেন। কি হলো, কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন? সারা কি করে দেবে বাবা ভাস্কর? দেখছিস না ওরা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বাবা, আশ্চর্য ছেলে তুই, সবাই সব ক্লান্তি কেড়ে নিয়ে তোর চোখে ক্লান্তি নেই কেন রে? ওসব কথা পরে হবে বাবা, আগে আপনি মাকে জাগিয়ে দিন। ও ভাস্করের মা! মা অকাতরে ঘুমোচ্ছে, আপনি বরং সঙ্গীতাকে ডাকুন। বৌমা, ও বৌমা! আরে বাবা, বাবা, 10 বছর পর আমাদের বাবা ফিরে এসেছেন। বৌমা, হঠাৎ তুমি কেঁদে উঠলে কেন মা? আমি যে তোমাদের সকলকে আশীর্বাদ করতে এসেছি। আপনারা কি কিছু বুঝতে পারছেন না বাবা? আমাদের ছেড়ে চলে গেছে। জানোয়ারের গুলিতে প্রাণ হারিয়েছে। ঠাকুর প্রতিহিংসার অন্ধ অজিত মুখার্জি কে তোরা শাস্তি দিতে পারবি না রে জানোয়ারের দল। অনেকখানি পথ ছুটলি আমার পিছনে পিছনে, কিন্তু ধরতে পারলি কি? পারলি না। আরে কি করে ধরবি? কারণ আমি তো তখন ঝোপের আড়ালে লুকিয়েছিলাম। আপাতত এখান থেকে আমি ভাস্করের গ্রামে কয়েকদিন লুকিয়ে থাকবো। আমার দৃঢ় বিশ্বাস, ভাস্কর শহর ছেড়ে খুব শীঘ্রই এখানে পৌঁছাবে, আর ভাস্করের মৃত্যু দিয়ে আমার শেষ হবে আমার প্রতিহিংসার খেলা। সব মানুষের সব সংসারে নিয়মিত চলছে এই মায়ার খেলা, তাই তো আমি সংসারের মায়া থেকে দূরে থাকতে চাই। তাহলে বলুন বাবা, কেন আপনি 10 বছর পর আবার সংসারে ফিরে এলেন? কিসের টানে? আমি জানি না, সে ঈশ্বর জানে। তাহলে আপনার সেই মনের ঈশ্বরকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমরা কিন্তু আপনাকে আর ফিরতে দেব না। আমরা আপনার পায়ে ধরে এই সংসারের মধ্যে আটকে রাখবো। আমার জোর করে দেহটাকে আটকে রাখতে পারবি ভাস্কর, কিন্তু মনটাকে আটকে রাখতে পারবি না। কেন পারবো না বাবা, কেন পারবো না? সঙ্গীতা সকাল সন্ধ্যা আপনার জবানদিকের ব্যবস্থা করে দেবে, আপনার জন্য নিরামিষ রান্না করে দেবে। ভাস্কর, আমার কোনো খাবার আর খেতে ইচ্ছে করছে না। ভয় নেই বাবা, ভয় নেই, শুদ্ধাচারের কোনো অভাব হবে না। আমি আর সঙ্গীতা এখন থেকে সারা জীবন আপনার সঙ্গে নিরামিষ খাবো। মনে মনে তাপস হয়ে গেছিস? ভাব রাজ্যে বিচরণ করতে করতে তোর মনে কি পার্থিব আকাঙ্ক্ষার ছায়া ফেলতে পারে না? বাবা, কেন তোদের এই বই রাখবো? কেন আমার লক্ষ্মী পরিবার সারা শরীরে যোগিনী রূপ
নিজেকে ধূপ করে আর কতদিন সে পুড়বে তোর সাধন পীঠের পীঠস্থানে? আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি বাবা। এতই যদি বুদ্ধি তোর, তাহলে কেন তুই প্রকৃতিকে ঠকিয়েছিস? যার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিস, কেন সে তোর স্ত্রী নয়? কেন সেই বঞ্চিত প্রকৃতির গর্ভে জন্মগ্রহণ করেনি আমার বংশের বংশধর? আপনার প্রশ্নের উত্তর আমি ঠিক সময়ে দেব বাবা, তবে এই মুহূর্তে নয়, এই মুহূর্তে নয়, এই মুহূর্তে নয়। ভাস্কর, ব্রহ্মপুত্রের ব্রহ্মার জন্ম, ব্রহ্মই হচ্ছে জ্ঞান, জ্ঞানী ব্রহ্ম। অথচ সাহিত্যের নেশায় ঘুর সমাহিত হয়ে ঘুরছে মূর্খ ভাস্কর, খেলা করছে খেলা। তাই তো আমি বৌমার ভাস্করকে নিয়ে নতুন খেলায় খেলছি। বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, হে প্রভু নিরঞ্জনে, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ছায়া থেকে মায়ার জন্ম, মায়া আজ কায়া রূপ ধারণ করে মহামায়া দশমহার বিদ্যা রূপ কমলার ব্রাহ্মণী আবার যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। হে ঈশ্বর, আমি কি করব? বাবা, আপনি সমভাবিত হন বাবা। আপনার শত তীর্থ স্পর্শ ধন্য চরণ দুটি আমি আঁচল দিয়ে মুছে দিলাম। আর কিন্তু এই সংসারে ছেড়ে আপনার চাওয়া হবে না বাবা। তুই এত সব কথা কোথায় শিখলি মা? মায়ের কাছে। বৌমা, হ্যাঁ বাবা, আপনি আহ্নিক করতে বসুন ঠাকুর করে, আমি সব জোগাড় করে এসেছি। একটা কাজ করতে পারবি মা? কি বাবা? কোষার এই গঙ্গা জলটা ফেলে দিয়ে ভাস্কর আর তোর চোখের জলে কোষাটা ভরে দিতে পারবি মা? বাবা, আমি গঙ্গা জলের বদলে আর তোদের চোখের জলে মনের সুখে আহ্নিক করব, আহ্নিক করব, মনের সুখে আহ্নিক করব। মাগো, মা, তুমি তো বাবার কান্না দেখলে মা। এত বছর পর বাবা এই সংসারেতে ফিরে এসেছেন। তুমি একবার এই সংসারেতে এসে বাবার কান্না দেখে যাও মা, বাবার কান্না। গঙ্গা, এ কি? আজ তুমি আমায় গঙ্গা বলে ডাকলে কেন? তুমি আমার কুসংস্কারচ্ছন্ন মানসিকতা সব ময়লা ধুয়ে দিয়েছো বলে। কিন্তু আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি। ভুল বলছে, পরপরকে আমি কি দিয়েছি? গঙ্গা, বাতাস বলছে ফুলকে আমি কি দিয়েছি? কি বললে? এক টুকরো চন্দন কাঠ ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে বলছে কি দিয়েছি আমি এখন জানি নাকি? তুমি এসব কথা কোথায় পেলে গঙ্গা? তোমার সাহিত্যের পাতায় পাতায় আমি এইসব কথাগুলো লিখেছি। সাহিত্যিক ষষ্ঠা সৃষ্টির কথা মনে রাখতে পারলে তুমি কি নতুন সৃষ্টির জ্ঞানে বিবর হতে পারতে? তুমি তোমার পবিত্র চন্দনের গন্ধ দিয়ে একটা গণিকাকে মণিকারের শোকেশের দামি অলংকার করে তুলেছ। তুমি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমার নারী জন্ম সার্থক করে তুলেছ। গঙ্গা না, তোমার নারী জন্ম এখনো সার্থক হয়নি। আমার বাবা আমাকে বলেছেন, মূর্খ ভাস্কর, তুই পুরুষ হয়ে প্রকৃতিকে ঠকিয়েছিস। তাই আমি চাই তুমি হবে আমার সন্তানের মা। আপত্তি করো না, আপত্তি করো না গঙ্গা, আপত্তি করো না। এটা আমার বাবার আদেশ যে বাবা এখন আমাদের সংসারের হিমালয় পর্বত।
করে? আমি মূর্খ ঐরাবতের মতো গঙ্গার স্রোতে ভেসে না গিয়ে গঙ্গাকে আমি শিবের মতো জটায় লুকিয়ে রাখবো। এত সমাজ ভোগীরা যদি গঙ্গাকে যদি ওই পর্বত থেকে মাটিতে ফেলে দেয়, আমি পাতালে গিয়ে কপিল মুনির আশ্রম হয়ে যাব। হে কপিল মুনি, আমার কপালে এত সুখ সইবে তো? আমার ভালোবাসার মন্দাকিনী, আমার প্রেরণার ভগবতী, আমার নতুন জীবনের সংজ্ঞা গঙ্গা গঙ্গোত্রীর মতো তুমি চিরকাল এই হৃদয়ে বইবে বইবে বইবে। কিন্তু তোমার স্ত্রী সঙ্গীতা আজ যে তোমায় অন্য কথা কইবে। একই আপনি একই কে আপনি? আপনি কোথা থেকে আসছেন? কেন আসছেন? আপনাকে তো আমি চিনি না। যে অপরাধ আমি করেছি তাতে আমাকে না চেনাই উচিত, তবু তো আমি তোমার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ, ওগো, আমি কি তোমার স্ত্রী? পায়ের ধুলি নেব? সঙ্গীতা, তুমি ভুলে যাও না আমি কিন্তু ওর ধর্মপত্নী। হ্যাঁ, আর এত বড় অপমান করার সাহস তুই আমাকে পাচ্ছিস কোথা থেকে কণিকা? কিসের অধিকারে? মা, দেখতে পাওনি বুঝি এই শীতের সিঁদুরের অধিকারে? না না না, ও যে মিথ্যে সিঁদুর, ও সিঁদুরের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। যে হিন্দু নারী বিয়ের পরেও সিঁদুর পরে না তার কোনো মূল্য নেই। এই সিঁদুরের কোনো মূল্য নেই বললে না? তাহলে বলো, উত্তর দাও, কুসন্ডিকার আগে বর কোনে সিঁদুরে সিঁদুর পরিয়ে দেয় না কেন? সিঁদুর পরিয়ে না দেওয়া পর্যন্ত দম্পতিকে স্বামী স্ত্রী না বলে কেন বলা হয় বরকনে? তুমি বোধহয় জানো না, যে পুরুষ যে নারীর সিঁথিতে একবার সিঁদুর পরিয়ে দেয় সেই হয় তার স্বামী। সিঁদুর পরিয়ে না দেওয়া পর্যন্ত মন্দিরে গিয়ে পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে সিঁদুর না পড়া পর্যন্ত তাদেরকে বলা হয় প্রেমিক প্রেমিকা। আর সিঁদুর পরিয়ে দেওয়ার পরই তারা হয় স্বামী স্ত্রী। ছি 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 ছি। এই ব্যাপারটা তো আমি একবারও ভেবে দেখিনি। না 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 না, আমার পক্ষে সঙ্গীতাকে স্ত্রী বলে মেনে নেওয়া সম্ভব নয়। তাছাড়া ও তো আমাকে এতদিন স্বামী বলে মানেনি। আমি মালিনীর মতো সারা রাত বসে বসে চেকে চেকে উল্লেখার প্রেরণা জুগিয়েছি। এই কথা কি ওই ভদ্র মহিলা শুনতে পাননি? আমি যদি জোর হাত করে তোমার কাছে আমি আমার স্বামী ভিক্ষে চেয়ে নিই, তুমি কি আমাকে আমার স্বামী ভিক্ষে দেবে না? বলো না, আমার স্বামী কি তুমি আমাকে ভিক্ষে দেবে না? স্থান শূন্য হয়ে গেছে, সে স্থান আর কোনোদিন পূর্ণ হবে না। শূন্য হয়ে গেছে। আমার অহংকার আজ ভেঙে শূন্য হয়ে গেছে। দেখো না, দেখো আমি নিজে হাতে করে সিঁদুরের কৌটো নিয়ে এসেছি। দাও না গো, দাও না, এই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে আমার সিঁদুর তুমি পরিয়ে দাও না, দাও না, পরিয়ে দাও না, দাও না। জামাইবাবু পরিয়ে দাও, আমার দিদিভাইকে তুমি সিঁদুর পরিয়ে দাও। তুমি শুধু কারণটা নয় জামাইবাবু, আমিও বলছি তুমি আমার দিদির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিই। তুমিও? হ্যাঁ, মেজদা শুধু একাই নয়, আমিও মেজদার সঙ্গে আপনার কাছে এসেছি। আপনার কাছে করার জন্য মিনতি করছি, আপনি আমার দিদিকে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিন জামাইবাবু, স্ত্রীর মর্যাদা দিন। তোমরা কি পারবে? তোমরা কি পারবে আমার ফুলের মতো ভাইয়ের জীবনটাকে ফিরিয়ে দিতে, আমার মরা মাকে আবার নতুন করে বাঁচিয়ে তুলতে? পারবেন? আপনারা কি পারবেন সেই নির্মম নিষ্ঠুর অমানুষ অজিত মুখার্জিকে আরো কঠিন কঠোর শাস্তি দিতে? ওই অত্যাচারে অমানুষ অজিত মুখার্জিকে আমি অ্যারেস্ট করেছি ভাস্কর বাবু। আপনি? সে আপনাকে মারবার জন্য পাশের গ্রামে লুকিয়েছিল, আমি তাকে অ্যারেস্ট করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ অফিসার। আপনি? আমার নাম সাগর রায়। আমি অশ্লীল লেখকের ছদ্মবেশে দেশের শত্রু, সমাজের শত্রু এই অজিত মুখার্জির সমস্ত পাপ কাজ ধরে ফেলেছি। আপনার সে ঋণ আমি আর শোধ করতে পারবো না অফিসার, কিন্তু কিন্তু আমার একটা অনুরোধ যে আপনাকে রাখতে হবে ভাস্কর বলুন বাবু। বলুন। অনুশোচনায় ক্লান্ত সঙ্গীতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে আপনাকে স্ত্রী বলে মেনে নিতে হবে। না না না, তা হয় না, তা হয় না, তা হয় না। জামাইবাবু, আপনি আমাদের অনুরোধটা রাখুন। জামাইবাবু, আপনি আমাদের অনুরোধ রাখুন। রাখুন আমাদের একটা। ওরে, ওরে গঙ্গা, তুই একবার
যে ভালোবাসা দিয়ে তুই আমার স্বামীকে কিনে রেখেছিস, যে ভালোবাসা দিয়ে তুই আমার স্বামীকে এতদিন রেখেছিস, সেই ভালোবাসা আমাকে তুই ভিক্ষে দে, আমাকে তুই ভিক্ষে দে, আমাকে তুই ভিক্ষে দে। না না, তা হয় না, তা হয় না। এক আকাশে কখনো দুটো চাঁদ থাকতে পারে না। কিন্তু দুরকম চাঁদ তো থাকতে পারে। হ্যাঁ গো লেখক বাবু, দুরকম চাঁদ? হ্যাঁ, পিঙ্কি ফোটা জ্যোৎস্না রাতে ধপধপে আকাশের বুকে পূর্ণিমার চাঁদ, আর তেমনি কয়েকদিন পর দ্বিতীয়ার দিক চক্র বলে পশ্চিম আকাশে এক ফালি চাঁদও তো ওঠে। হ্যাঁ, আমি সেই দ্বিতীয় চাঁদের মতো পশ্চিম আকাশে মিলিয়ে যাব। গঙ্গা আজ আর ফাটার টান এসেছে গো। আজ খরস্রোতা নদী হয়ে সে সমুদ্রের বুকে ছাপিয়ে পড়বে, বয়ে বেড়াবে অসংখ্য স্মৃতির পাখিরা। তোমরা গঙ্গাকে ওসব কথা বলো না। গঙ্গাকে আমি আমার জীবন থেকে হারাতে পারবো না। গঙ্গা আমার জীবনের প্রেরণা, গঙ্গা আমার নতুন দিনের যোচনা, গঙ্গা আমার জীবনের চেতনা। বলবো বলবো বলবো, আমি সারা জীবন ওই কথাগুলোই বলবো। আমি আমার সাহিত্যের পাতায় পাতায় ওই কথাগুলোই লিখবো। গঙ্গাকে ছাড়া আর কোনো মেয়েকে আমি আমার হৃদয়ে স্থান দিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কি হলো গো বাবু? হ্যাঁ, এইভাবে ভেঙে পড়লে চলবে? বলো দেখিনি, বলো দেখিনি। হ্যাঁ, আমার কতগুলো ধার বাকি রয়েছে, আর ধারগুলো মিটে দাও তো, আমি একবার ধারে কারবার করি না। ধার মারা ভাতারের একেবারে শখ দেখলে পারছি না। আমি চাই না, আমি চাই না রে তো ওজন করা ভালোবাসা। আমি চাই না, আমি চাই না রে তো ওজন করা ভালোবাসা। আমি চাই না, আমি চাই না রে তো ওজন করা ভালোবাসা। ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা। বাবুনেরা, বাবুমশাইরা, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সঙ্গীতাদের জীবনে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য নকল এই বেশ ধরতে বাধ্য হয়েছি। তাহলে আমার কি করার ছিল বলুন? আপনারাই বলুন না, বলুন না। এই যে বাবু মশাই, হ্যাঁ, আর কিছু না পারো, হ্যাঁ, এই সিঁদুরটা তো পরিয়ে দিতে পারো নিজের বউকে। এই নাও, হ্যাঁ, এই সিঁদুরটা পরিয়ে তুমি প্রমাণ করে দাও যে পুরুষ যে নারীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় সেই হয় তার স্বামী। মাননীয় দর্শকবৃন্দ এবং আমার মা বোনেরা, লেখক নির্দেশক ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় কিছুক্ষণের জন্য এই দৃশ্যটিকে স্থির করে দিয়েছেন। আর আমি ভৈরব গঙ্গোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে প্রশ্ন করছি, লেখক ভাস্কর ব্যানার্জি কি সঙ্গীতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে স্ত্রী বলে মেনে নেবে, নাকি ওই অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসা গঙ্গাকে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে স্ত্রী বলে মেনে নেবে? ওরা তোমরা সুখ নিয়ে যাও, শান্তি নিয়ে যাও, আর আমি খরস্রোতা নদী হয়ে গঙ্গার দিকে ছুটে যাব। গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দ নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের